আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ আজ ভীষণ বিপর্যয়ে আছে, সবচেয়ে বিপর্যয়ে আছে আমাদের আহ, বাংলাদেশের ভিন্ন ধর্মের, অন্য ধর্মের জাতিগোষ্ঠীর ভাই বোন এবং আম, আমাদের পরিবারের একটা অংশ, আমাদের ভাই বোন যাদের অন্য ধর্ম, যারা মুসলিম ধর্মের নয়, তারা খুবই একটা বিপর্যয়, খুবই শঙ্কার মধ্যে আছে এবং তাদের জীবন বিপন্ন। তাদের মাথার উপর ছাদ নেই, তাদের জীবনের নিশ্চয়তা নেই, নিরাপত্তা নেই, তারা কারো জেলে ঢুকছে, কেউ ধর্ষিতা হচ্ছে। ভয়াবহ অবস্থা। তো এরকম একটা বিষয় নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা করব। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন পুষ্পিতা গুপ্ত। তিনি একজন মানবাধিকার কর্মী এবং তিনি আম, যুক্তরাজ্য প্রবাসী এবং সেখানে তিনি একটি সংগঠন চালান। তার সংগঠনের নাম হচ্ছে সেকুলার বাংলাদেশ মুভমেন্ট। তিনি সেই সংগঠনের কর্ণধার। দিদি, আহ, আদাব। দৃষ্টিকোণ একাত্তরের নমস্কার, পক্ষ নমস্কার। থেকে নমস্কার। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ আপা, আমাকে যুক্ত করার জন্য। একটা নামটাই দেখতে খুব ভালো লাগছে, দৃষ্টিকোণ 71। আমরা এই যাত্রাটা শুরু করেছি আসলে আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষতা, এই আমাদের কনস্টিটিউশনের যে চার মূল নীতি, সেটাকে বেস করে আমাদের সমস্ত কিছু চিন্তা ধারণা, ভাবনা, সবকিছু এটাকে ঘিরে আমরা একে নিয়ে কাজ করতে চাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জানাই। দিদি, আমি আলোচনা শুরু করে ফেলি। অনেক বিষয় নিয়ে আসলে আপনার সাথে কথা বলার আছে, কিন্তু যে দুটো বিষয় আসলে আমরা ভাবছিলাম কথা বলবো, সেটা মানে শুরু শেষের দিকে, কিন্তু এটা শুরুতেই আমি আলোচনায় আনতে চাই। সেটা হচ্ছে যে আম, এই যে কতগুলো মাস যাবত চিন্ময় প্রভু সহ এবং তার সাথে আরো অনেক ছোট ছোট তরুণ তরুণী তারা জেলে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে সেভাবে আইনি, তাদের জন্য যে আইনি পদক্ষেপ নেওয়া, সেটা করারও কোনো সুযোগ আমরা পাচ্ছি না। প্রতিবাদ সমাবেশ, সভা সমিতি দেশে বিদেশে হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। উপরন্তু আমরা শুনতে পেরেছি যে চিন্ময় প্রভুর অবস্থা, শারীরিক অবস্থাও খারাপ হয়ে গেছে। এবং এই যে একটা নিরীহ মানুষ যে নাকি নিজের অধিকারের জন্য উম রাস্তায় নামতে হয়েছে এবং তার কারণে সেই সেটা যদি অপরাধ বলে এখনকার ইউনুস গভর্নমেন্টের মনে হয়েছে এবং তাকে আটকে রেখেছে। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি তো এটা নিয়েই কাজ করছেন। আপনার মাধ্যমে আজকে খুব একটা বিশেষ দিন হিন্দু সম্প্রদায়ের জন্য, আজকে রামনবমী। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের বাংলাদেশে বা বিশ্বে যে যেখানে আছেন, যত সনাতনীরা আছেন এবং যারা সনাতনী না, সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি। একটা বিশেষ দিনে আজকে আমরা এখানে যুক্ত হয়েছি এবং কথা বলছি চিন্ময় প্রভুকে নিয়ে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, উনি একজন সন্ন্যাসী এবং উনি খুবই ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান রাখেন এবং ওনার কাছ থেকে আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখেছি। নর্মালি কি হয়, যে আমাদের সাধু সন্ন্যাসীরা কিন্তু এইসব মানবাধিকার বা আন্দোলনে যান না, বা ওনাদের জীবনধারা আমাদের থেকে অনেকটা আলাদা। এবং যখন বাংলাদেশের এই নির্যাতন চলছিল, ওনারাও মনে করছিলেন যে এখন আমাদের রাস্তায় নামা দরকার, প্রতিবাদ করা দরকার। এবং তখন তিনি আমাদের এই যে ইয়ং জেনারেশন বা যারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অধিকার আন্দোলনের সাথে জড়িত ছিল বা জড়িত হয়েছিল, তাদেরকে সাহস যোগাতে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু মাঠে নেমেছিলেন এবং ওনার সুন্দর বক্তব্যের মাধ্যমে সবাই ইন্সপায়ার হয়েছিল এবং সবাই একত্রিত হয়েছিল। যে দেখেছেন, বাংলাদেশে সবসময় একটা নেতৃত্বের একটা অভাব ছিল, সনাতনী সম্প্রদায়ের নেতৃত্বের একটা ইয়ে ছিল। আমাদের এটা ব্যর্থতা। সেই ক্ষেত্রে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু যখন এই ব্যর্থতা মুছে দিয়ে উনি একটা নেতৃত্ব দিলেন,
তারপরেই উনাকে একটা মিথ্যা মামলায় ওনাকে জেল হাজতে ঢুকিয়ে দেওয়া হলো। তার শুধু শুধু এটাই না, যখন আপনারা মনে মনে আছে কিনা, যখন চিটাগংয়ের পরে ঢাকার পরে একটা একটা বড় বড় সমাবেশ হচ্ছিল, যখন আমরা রংপুরের যে সমাবেশ হচ্ছিল, সেই রংপুরের সমাবেশে আমাদের যারা সনাতনীরা বিভিন্ন জেলা থেকে সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন, তাদেরকে বাসের মধ্যে, রাস্তার মধ্যে তাদেরকে আটকে তাদের উপরে মারধর করা হয়েছে। শুধু এটাই নয়, উনাদের অনেকের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়, ভিডিও করতে দেওয়া হয় না। এবং একটা মনে করেন যে ওনারা যে সমাবেশটা করেছেন, খুব আতঙ্কের মধ্যে এই সমাবেশগুলো করেছেন। এবং পরদিনই উনি যখন চিটাগংয়ের পথে আসছিলেন ঢাকা থেকে, ওনাকে ডিবি পুলিশ ওনাকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে যায় হয়। এবং যে যে কারণে ওনাকে এর কিছুদিন আগে, প্রায় 1 মাস আগে, বিএনপির একজন সদস্য উনি চিন্ময় প্রভুর উপরে মিথ্যা মামলা দেন যে ওনাকে ধর্ম অবমাননার জন্য আম, একটা ধর্ম অবমাননা, এই যে ফ্ল্যাগটা অবমাননা, যে পতাকা, রাষ্ট্রীয় হ্যাঁ, পতাকার এটা যে না, ফ্ল্যাগটা, এটাকে কিন্তু এটাকে অ্যাকচুয়ালি বাংলাদেশের পতাকা ছিল না, এটা এটা একটা আইসিসের পতাকা ছিল, পতাকা বা ছিল। এটা একটা উগ্রবাদীদের একটা পতাকা ছিল। এবং কে বা কারা ওখানে গিয়ে, এখানে এটা চিন্ময় প্রভুর সাথে কোনোই সম্পর্ক নেই, তো কে বা কারা ওখানে গিয়ে ওই ওই গেরুয়া গেরুয়া পতাকাটা লাগিয়ে দেয়। সব সবকিছুরই একটা আসলে কি হয়, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তারাও প্রতিবাদী হয়ে ওঠে। তো এটা একটা প্রতিবাদ স্বরূপ, যেখানে একটা জঙ্গিদের একটা পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে এই গেরুয়াদের একটা পতাকা লাগানো হয়েছে, সেটা একটা প্রতিবাদ স্বরূপ। কিন্তু সেখানে কি পরবর্তী দেখা গেল যে এটা বাংলাদেশের পতাকা বলে এটাকে অবমাননা বলে এটাকে রাষ্ট্রীয় ইয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় ওনাকে আটক করা হয়েছে। শুধু সেটাই নয়, আপনারা নিজেরাও জানেন যে পরবর্তীতে অনেকবার ওনার শুনানির জন্য চেষ্টা করা হয়েছে জেলের ভিতরে। এই কোর্টের ভিতরে আপনারা শুনেছেন যে একটা একটা হিন্দু ধরে ধরে জবাই একটা কোর্টের ভিতরে। কোর্টটাকে আমরা সকলে সম্মান করি, আমরা একটা কোর্টটা মানে কি, মানে একটা রাষ্ট্রের মানে একটা সবচেয়ে উঁচু জায়গা, যেখানে আমরা সকলেই সম্মান করি এবং সকলে আমরা এই জায়গাটার সকল ডিসিশন আমরা মেনে চলি। কিন্তু ওখানে গিয়ে একটা একটা হিন্দু ধরে ধরে জবাই কর, তারপরে এই ভারতে যা, তারপরে ইন্ডিয়া বিরোধী স্লোগান হচ্ছিল ইয়ের ভিতরে, কোর্টের ভিতরে। তাছাড়া আমাদের লয়ারের উপরেও হাত তোলা হয়, সেগুলোও আপনারা দেখেছেন। পরবর্তীতে যখন ঢাকাতে আমাদের হাইকোর্টে কোর্টটা নেওয়া হয়, তখন কোর্ট থেকে বলা হয় যে কেন জামিন দেওয়া হবে না সেটা দিয়ে সরকারের উপরে একটা রুল জারি করার জন্য বলা হয়। এবং সেটার সময় ছিল 2 সপ্তাহ। সেই 2 সপ্তাহ পেরিয়ে প্রায় 3 সপ্তাহ পরে যখন ডেটটা হলো, তখন বলা হলো যে বিচারপতি অসুস্থ। তো এইরকম টালবাহানা করে আগামী 23শে এপ্রিল আবার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। তো আসলে বিষয়টা খুবই লজ্জাজনক, কষ্টদায়ক। আমরা শুধু চিন্ময় প্রভুর সাথে যারা আমাদের সহকর্মীরা ছিল, ছোট ভাইরা ছিল, তাদের অনেকেই, প্রায় 200-র উপরে অনেক কর্মীরা এখন জেলে আছেন। অনেকের ফ্যামিলিতে একমাত্র একমাত্র আর্নিং পার্সন এই এই যারা সহকর্মীরা, তাদের পরিবারের অবস্থা খুবই খারাপ। তাদের অনেকের ইয়াং ছেলেমেয়েরা আছে, তাদের বয়স্ক মা বাবারা আছেন। তো সকলেই একটা খুব করুণ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। আমরা কোনো লয়ার দাঁড়াতে পারছেন না। তারপরে আপনারা জানেন যে অনেক লয়ারের উপরে যে বলা হচ্ছে যে তারা কি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এবং প্রত্যেকেই একটা ভীতির মধ্যে যে কে গিয়ে লড়বেন, অনেক আইনজীবী, আপনারা শুনেছেন যে 90-এর বেশি আইনজীবীদের উপরেও মিথ্যা মামলা দেওয়া হয়। তারপরে কিছু, মনে হয় 75-এর মতো কিছু লয়ার ওনারা জামিন পেয়েছেন। তারপরে অনেক লয়ারের উপরে এখনো এই এই অ্যারেস্ট মামলা রয়েছে যে তাদেরকে পেলে অ্যারেস্ট করবে। তো এই এই যে বিষয়টা, পুরো বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, আসলে এতটাই মর্মান্তিক। এই এই আমি একজন চিন্ময় প্রভু, যেহেতু উনি আমাদের মুখপাত্র ছিলেন, আমরা উনাকে নিয়ে আমরা কথা বলছি, আমরা মিডিয়াতে যাচ্ছি, আমরা চেষ্টা করছি, আন্দোলন করছি।
কিন্তু এরকম চিন্ময় প্রভুর মতো অনেকেই বিনা দোষে এখন এই বর্তমান বাংলাদেশে জেলে আছেন, যাদের কোনোই অপরাধ নেই। যেরকম আমি একজনের নাম বলতে পারি, যিনি আমার আহ, রাজনৈতিক আমার গুরু ছিলেন, শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির ভাই আমার, উনি ওনার হাতে আমার আমার রাজনীতির হাতে করি, ওনার কাছ থেকে আমার মানবাধিকার যে কাজগুলো আমি করার চেষ্টা করছি সেগুলো ওনার কাছ থেকে শেখা। এবং আমার জীবনের প্রথম যে সংগঠনের সাথে আমি জড়িত হই সেটার নাম ছিল ঘাতক দালাল নির্মূল কমিটি। তো আসলে পরিস্থিতি যেটা আহ, মানে উম, বলতে হচ্ছে সেটা খুবই দুঃখজনক, কষ্টদায়ক, যে বাংলাদেশের একটা স্বাধীন বাংলাদেশে একজন বাঙালি হিসাবে একজন মানুষ কথা বলতে পারছে না, তাকে কথা বলে তাকে জোর করে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই এই বাংলাদেশে আমরা যে দৃশ্যটা দেখছি, একটা বাংলাদেশের দৃশ্য বলে মনে হয় না। এটা মনে হয় যে আমরা এটা পূর্ব পূর্ব পাকিস্তানে ফিরে গেছি। যাই হোক, খুবই দুঃখজনক অবস্থা এবং কষ্টদায়ক। মানে মানবতার চরম পরাজয়। বাঙালি একটা মানবিক জাতি ছিল। একদম আমাদের কিছুই আর অবশিষ্ট নেই। আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা এদের কারণে একদম বদলে গেল বিশ্ববাসীর কাছে। দিদি, এই প্রসঙ্গে এই যে কোনো আইনি পদক্ষেপ বা আইনি হেল্প আমরা ওনাদেরকে করতে পারছি না, এই প্রসঙ্গে আমি আরেকটু একটা বিষয় আমি আপনাকে যে- জানতে চাই আপনার কাছ থেকে। বাংলা বাংলাদেশের কিন্তু মানে প্রচুর মানে হিন্দু, বৌদ্ধ, ক্রিশ্চিয়ান এবং সেকুলার মানুষরা কিন্তু পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন। এবং তারা কিন্তু মানে আপনি যদি বড় বড় দেশ বলেন, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এরকম দেশে ছড়িয়ে আছেন এবং তারা আর্থিকভাবে কিন্তু যথেষ্ট সচ্ছল, মানে ভালো অবস্থাতেই আছেন। এবং ওনারা উদ্বিগ্ন বটে। গত 8 মাস তো দেখছি যে বড় বড় সভা সমিতি, ওনারা উদ্বিগ্ন, ওনাদের কনসার্নটা বোঝা যাচ্ছে। তাহলে এরকম কি করা যায় না যে এই বিদেশি যারা আছেন, মাইনরিটি কমিউনিটি এবং সেকুলার যারা আছেন, তাদেরকে নিয়ে যে একটা ফান্ড গঠন করে এখান থেকে কোনো আইনি হেল্প কি বাংলাদেশে করা যায়? এখান থেকে কিন্তু 3-4টা আমাদের উপকৃত আমরা হতে পারি। এক হচ্ছে, আমরা যদি এখান থেকে কোনো লবিস্ট বা ল ফার্মকে আমরা নিয়োগ করি, তাহলে কিন্তু আমরা সেই ল ফার্মকে অগ্রাহ্য করা বা কাজ করতে না দেওয়ার সুযোগ কম। আর যদি দেওয়া হয়, তাহলেও কিন্তু পৃথিবীবাসী জানলো যে আমাদেরকে মানে আসলে কাজ করতে কোনোভাবেই দেওয়া হচ্ছে না, দেশি বিদেশি কোনো লয়ারই কাজ করতে পারছে না। এটা হচ্ছে এক্সপোজড হলো, রাইট? আবার আমাদের কিন্তু আন্তর্জাতিকভাবে আরো একটু এক্সপোজার, মিডিয়া কভারেজ আমরা পেলাম। তো এইসব সবকিছু মিলিয়ে অ্যাটলিস্ট এই সান্ত্বনাটা তো পাবো যে আমরা চেষ্টা করেছিলাম আমাদের এই ভাইগুলোর জন্য যারা আসলে বিনা দোষে জেলে আছে। তো আপনি যে একজন খুবই একটা ভালো অ্যাক্টিভলি কাজ করছেন, এখন আমি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে যদি বলি, ওয়ান অফ দেম। তা আপনি কি এভাবে কখনো ভেবেছেন বা এটা কি আপনার মাথায় এসেছে যে করা যায় কিনা, আমরা কি একটা লয়ার থ্যাংক নিয়োগ ইউ আপা করতে? আপনাকে। লয়ের আমাদের এখানে একটা লন্ডনে আমরা আমাদের মতো করেই আমরা একটা আম, যারা লয়ার আছেন তাদেরকে নিয়ে একটা গ্রুপ হয়েছে, যে গ্রুপরা বাংলাদেশ নিয়ে কাজ করবে। কিন্তু আহ, একটা বিষয় কি, যখন বাংলাদেশ সরকার বাংলাদেশ প্রতিটা একটা ইনস্টিটিউট, না একটা ইনস্টিটিউট যে কোনো জায়গাতে, যেমন ধরেন আপনি আমার বাড়িতে আসার আগে আপনি আমার পারমিশন নিয়ে আমার বাড়িতে ঢুকবেন, তো প্রত্যেকটা জায়গাতে সরকারের সহযোগিতার প্রয়োজন হয়। একটা রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রপ্রধানের সাথে তার যে সহকর্মীরা আছেন, আপনি কখনো রাষ্ট্রপ্রধানের কাছ থেকে অ্যাকনলেজমেন্টটা আপনি দেখেন নাই বা শুনেন নাই এই বিগত 8 মাসে যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। তৎপরই গত প্রায় 2 সপ্তাহ আগে, যখন তুলসী গাবার্ড, আপনারা শুনেছেন, যখন তুলসী গাবার্ড একটা স্টেটমেন্ট দিয়েছেন বাংলাদেশে মাইনরিটিদের উপরে অ্যাটাক হচ্ছে, তখন বাংলাদেশ প্রেস সচিব, যে আমাদের রাষ্ট্র ইয়ার হ্যাঁ, হ্যাঁ, ডক্টর সত্যি। ইউনূসের যে প্রেস সচিব, ওনারা একটা একটা সরকারি ভাবে একটা স্টেটমেন্ট দিয়েছেন। সেই স্টেটমেন্টে মানে খুব লজ্জাজনক হলেও সত্য, যে একটা স্টেটমেন্টে ওনারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের একটা রিপোর্টকে ওনারা মিথ্যা বলে চালানোর চেষ্টা করেছেন। তো মিথ্যাটাকে ওনারা এমন ভাবে বলেছেন
যে এই ঘটনাটা একটা পলিটিক্যাল, প্রত্যেকটা ঘটনাকে ওনারা পলিটিক্যাল, মানে মৃত মানুষ মারা গেছে, মানুষকে মারা হয়েছে বা খুন হয়েছে, সেটা তো ওনারা বলেছেন, কিন্তু সেটাকে একটা পলিটিক্যাল মোটিভেটেড বলে ওনারা 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 সেটাকে কালার এস্টাবলিশ করার করার চেষ্টা চেষ্টা করছে, করেছেন। পলিটিক্যাল হ্যাঁ, কালার। কিন্তু বিষয়টা হলো বিষয়টা হলো আপা, আপনিও বাইরে আছেন, আমিও বাইরে আছি। আমি ব্রিটেনে একটা পলিটিক্যাল পার্টির সাথে আছি আজকে 15 বছর। আমরা, আমাদের বিরোধী দল থাকে, এক সময় কনজারভেটিভ পাওয়ারে থাকে, এক সময় লেবার পার্টি পাওয়ারে থাকে। আপনি ভেবে দেখেন যে বাংলাদেশের বাইরে কোন, পৃথিবীর কোন দেশে, যেহেতু সে অন্যান্য অন্য, আমরা মুখে কথা বলি, আমরা ডিবেট করি, আমরা লেখালেখি করি, আমাদের বিরোধিতা হচ্ছে টুইটারে হয় বা ফেসবুকে হয়, বা আমরা একটা পত্রিকাতে আমরা বিরোধিতা করে থাকি, যেহেতু আসে আমার বিরোধী দল, তার একটা স্টেট, তার একটা পলিসি আমাদের পছন্দ হলো না, আমরা সেই পলিসিটা কেন পছন্দ হলো না, বা কেন আমরা এটার পক্ষে রায় দিব না, কেন আমরা সেটার পক্ষে ভোট দিব না, সেটা নিয়ে আমরা ডিবেট করি। কিন্তু ওনারা পলিটিক্যাল মোটিভেটেড বলে যে মানুষের যে খুনটাকে, সেটাকে জায়েজ করার, মানে সেটা বলছে ইটস ওকে বিকজ ইট ইজ পলিটিক্যাল মোটিভেটেড। মানে অ্যাবসার্ড, একটা সরকারের প্রধান থেকে এই ধরনের স্টেটমেন্ট, যদিও এটা পলিটিক্যাল মোটিভেটেড ছিল না, কিন্তু যদি এটা পলিটিক্যাল মোটিভেটেড হয়েই থাকে, তো সেটাও তো একটা ভীষণ একটা লজ্জাজনক ব্যাপার। পড়াশোনায় সেটা আমি গত মঙ্গলবার দিন আমি জেনেভাতে রিপোর্টে জমা দিয়েছি। সেটা হলো যে এই যে বাংলাদেশে ইউনিটি কাউন্সিল বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল রিপোর্ট করেছে, যেটা 2100 কমিউনাল অ্যাটাক, 2100 কমিউনাল অ্যাটাক হয়েছে বাংলাদেশে। এফেক্টেড হয়েছে 1705 ফ্যামিলিজ, 1705 ফ্যামিলিজ। এবং পুলিশ কনফার্ম করেছে গত 8 মাসে, পুলিশ বর্তমান ইউনুস গভর্নমেন্টের যে পুলিশের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে 1608 অ্যাটাকস অন মাইনরিটিস। এটা কিন্তু আমরা বলছি যে 2000, বলছে আমাদের ইউনিটি কাউন্সিল, এবং 1705 হচ্ছে ফ্যামিলিজ। আর তবে বাংলাদেশের পুলিশ কিন্তু এটাকে স্বীকার করে বলেছে 1608। ঠিক আছে, আমাদের হিসাবে হচ্ছে 2010, আর ওনাদের হিসাবে হচ্ছে 1608। সো এই যে পুলিশের রিপোর্টটাকেও কিন্তু ডক্টর ইউনূস এবং ওনার ওনার যে রিজিম, তারা কিন্তু অস্বীকার করছে। হ্যাঁ, তো আমাদের কাছে সমস্ত এভিডেন্স রয়েছে, প্রত্যেকটা ঘটনার এভিডেন্স রয়েছে। আপনি চাইলে আমরা এই যে 1705 ফ্যামিলিজ এর ফোন নাম্বার আমরা দিতে পারি, তাদের এভিডেন্স গুলা, তাদের সাথে কি হয়েছে, কেন হয়েছে, সমস্ত এভিডেন্স আমরা দিতে পারি। যার কারণে আপনি দেখবেন, আপনি রিসেন্টলি দেখেছেন নিউ ইয়র্ক টাইমস সেটাকে ইনভেস্টিগেট করেছে। তারা এমন না যে কেউ আমাদের রিপোর্ট দেখে, তুলসী গাবার্ডকে ইমেল দিয়েছি, এর সাথে রিপোর্ট দেওয়া হয়েছে, আমি প্রতিনিয়ত রিপোর্ট পাঠাচ্ছি। তো এটা কি আমার মুখের কথায় তো আর তারা একটা রিপোর্ট লিখছে না বা বলছে না, তারা এটা ইনভেস্টিগেট করছে। ইনভেস্টিগেট করে তারপরে তারা একটা রিপোর্ট, একজন মানুষ বা একটা নিউজ পেপার কখন রিপোর্ট করে, তাদের ইনভেস্টিগেশন করার পরে। আমি যখন একটা ফেসবুকে একটা জিনিস, একটা একটা স্ট্যাটাস দিচ্ছি বাংলাদেশের মাইনরিটির উপরে, তখন প্রথমত হয় কি, আমাকে যেই আমাকে রিপোর্ট করছে, আমি তখন ফ্যামিলির সাথে কথা বলি, আমি লোকাল পুলিশের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কি হয়েছিল, আসলে হয়েছিল কিনা। তার উপরে যে লোকাল যে আছেন, লোকাল যদি ইমাম থাকেন, আমরা সেই ইমামের সাথে কথা বলি। নেইবার যদি কোনো মুসলিম নেইবার্স থাকেন, তাদের সাথে কথা বলি, সেটা সত্যতা জানার চেষ্টা করি, তারপরে গিয়ে আমরা ওইটার রিপোর্ট বানাই। তো এইটাকে যখন বাংলাদেশ সরকার যখন এটাকে অ্যাকনলেজ করছেন না এবং বলছেন যে পলিটিক্যাল মোটিভেটেড, এটা খুবই লজ্জাজনক। তো যেটা আপনি প্রসঙ্গটা যেটা ছিল যে আমরা কি লয়ার নিয়োগ করতে পারি কিনা, এটা না, হ্যাঁ। যারা বাংলাদেশের যারা ভিকটিম। তো আমরা এখানে একটা গ্রুপ হয়েছে বাংলাদেশের প্রেক্ষিতে। তো আমরা আসলে ইটস ডিফিকাল্ট বর্তমান ইউনুস রেজিমের আন্ডারে যে কাজটাই আমরা করছি, এটা একটু ডিফিকাল্ট। তবে আমার মনে হয় না যে এত ডিফিকাল্ট, যদি আমরা সারা বিশ্ব থেকে আমরা যদি এই এই জিনিসটাকে আমরা একটু ফ্রন্টলাইনে নিয়ে আসতে পারি, লয়ারও ফ্রন্টলাইনে চলে আসতে পারেন, এবং আমাদের এনা ফান্ডিং থাকলে কিন্তু আমরা একজন যারা ইয়েরা আছেন, লয়াররা আছেন, তাদেরকে আমরা নিয়োগ দিতে পারি। অবশ্যই একটা সুন্দর ভাবনা। এবং আমরা
এটার এটার এটাকে নিয়ে আমরা কাজ করতে পারি, কাজ করার সুযোগ আছে। কারণ এখন আসলে বর্তমান বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতিতে এখন যে জঙ্গির যে বিস্তার হয়েছে, এবং আইন বা বর্তমানে যে প্রশাসনের যে যে দুর্বলতা, এবং কোথাও কোনো ল অ্যান্ড অর্ডার নেই। চিন্ময়বাবুকে হয়তো আমরা বের করে ফেললাম, কিন্তু ওনাকে আমরা সেই নিরাপত্তাটা দিতে পারবো কিনা, তো সেই বিষয়টাও আমাদের ভাবতে হবে এখন আমরা আসলে। আমি এইটার মানে খুব আমি এগুলা নিয়ে খুব চিন্তিত। কারণ চিন্ময় প্রভু বা আমাদের যে সনাতনী, তাদের যে মুক্ত, জেল থেকে মুক্ত হলেই তারা নিরাপদ কিনা সেগুলা ভাবার বিষয়। অবশ্যই, হ্যাঁ, কারণ আপনি যেটা বললেন যে উম, তুলসী গ্যাবার্ডের বক্তব্য বলেছে বিভ্রান্তিকর। জন্মগত বা স্বভাবগত ভাবে এই সনাতনীরা, হিন্দুরা কিন্তু অকৃতজ্ঞ জাতি না। এবং আপনি দেখেন বাংলাদেশের বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের পূর্ববর্তী যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে বাংলাদেশের যে হিন্দুদের যে অবদান, আমার বাবা দাদু দুজনেই মুক্তিযোদ্ধা ছিলেন, এবং আমার পরিবারের যে অবদান বাংলাদেশের, তো এই বিষয়গুলা আসলে ডক্টর ইউনূসের বিষয়গুলো বুঝবে না। জানা উচিত। বিএনপির আমলে আমার মার ঠাকুর ঘরে গরুর মাংস ছিটিয়ে দেওয়া হয়, এবং আমার মা বিধবা ছিলেন, এবং উনি খুব ধার্মিক ছিলেন বলে উনার এই জিনিসটা উনি নিতে পারেননি, এবং সেই ঘটনা থেকে উনার স্ট্রোক হয়েছিল। তো আমি সবসময় স্বভাবতই এটা আমার, দেখেন আপা, আমার আমার এই এই এখন এত বছর পরেও কিন্তু আমি এই জিনিসটা ভুলতে পারি না, আমি কখনোই ভুলতে পারবো না, যেটা আমার সন্তানরাও কখনো ভুলতে পারবে না। এবং স্বাভাবিক। আমার আমার জীবন দশায় আমি কোনোদিন বিএনপিকে ক্ষমা করতে পারবো না। কেউ কি তার মায়ের হত্যাকারীকে ক্ষমা করতে পারে? ক্ষমা করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমার ভোটটা কোথায় যাবে? আমার ভোটটা যাবে যে যে দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলে, যে দল, যদিও আওয়ামী লীগের সময় এই সনাতনীদের উপরে যে আক্রমণ হয়নি বা হয়েছে। নির্যাতন হয়নি, সেটা হয়েছে, কিন্তু এখন যদি আমরা সেটা পর্যবেক্ষণ করি, সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আপনি বুঝতে পারবেন, বা আমি আমার যেটা যে ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু আমি বুঝতে পারি, সেটাই হলো যারা এই যে আওয়ামী লীগের ভিতরে যে জামাতপন্থী, যারা এই আওয়ামী লীগের পোশাক পরে, আওয়ামী লীগের পোশাক পরে আওয়ামী লীগে যোগ দিয়েছিল, এবং আওয়ামী লীগকে বারে বারে ছোট করার জন্য এই সংখ্যালঘুদের উপরে নির্যাতন করেছে। এইটা হচ্ছে আমার আমার উপলব্ধি হ্যাঁ, আহ, এটা তো আপনি বর্তমান আপনার ব্যক্তিগত বাংলাদেশে। পছন্দ বললেন, কিন্তু আমি বলবো যে কোনো নির্দিষ্ট দলকে পছন্দ করার জন্য বা দলকে সাপোর্ট করার জন্য কাউকে জেলে পুরবে, এটা তো হতেই অবশ্যই পারে না। এটা তো একটা একটা বারবারিয়ান আচরণ। একটা বক্তব্য কেন আসতে পারে না সরকার থেকে বা ডক্টর ইউনূস থেকে, যে 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 দল করে থাকুক, প্রত্যেকের একটা রাজনৈতিক উম, আদর্শ আছে, সে তার আদর্শ থেকে কথা বলবে, তাকে কথা বলার সুযোগ দেওয়া হোক। বাকি তাকে বিনা বিনা দোষে তাকে যেন নির্যাতন না হয়, বা যে জিরো টলারেন্স, আমরা যেন কোনো সংখ্যালঘুর উপর আর নির্যাতন না দেখি। কিন্তু এই বক্তব্যগুলো আসতে কেন এত দ্বিধা? হুম। আইডিওলজিক্যালি, অ্যাবসলিউটলি। আদর্শিকগত ভাবে উনি এটা বিলিভ করেন না। বিলিভ অ্যাবসলিউটলি। করলে তো তাহলে বলতেন উনি। আমি এটা অ্যাবসলিউটলি। আমিও আমার কথাটা বললাম আর কি, আমার যেটা ভাবনা আর কি মনে হয়, কারণ ওনার কার্যকারণ তাই বলছে। অ্যাবসলিউটলি। তো আশা করছি নিশ্চয়ই আপনারা এটা নিয়েও ভাববেন, কারণ আপনি তো ভীষণ কাজ করছেন এটা নিয়ে। আমাদের মনে হয়েছে চেষ্টা যে করছি আবার। আসলে একটা যদি আমরা বিদেশ থেকেও একজনকে কাউকে লয়ার নিয়োগ করা যেত, আসলে মানুষগুলো তো ন্যায় বিচার পাওয়া উচিত। ব্যারিস্টার তানিয়ার কথা শুনেছেন? উনি কিন্তু শাহরিয়ার ভাইয়ের যখন ওনাকে শাহরিয়ার ভাইকে জেলে ঢোকানো হলো, উনি শাহরিয়ার ভাইয়েরকে বেল করানোর চেষ্টা করলেন। তারপরে কি দেখা গেল, ওনার উপরেও একটা মার্ডার কেস হয়ে গেল। হ্যাঁ, তো এই যে এই ক্ষেত্রে কি হয় আমাদের আসলে, যারা আমরা এই এই প্রো 71, তারা কিন্তু কেউই সেফ না। এবং যে যাকে হিংসা করছে, যে যাকে ভালোবাসছে না, তার উপরে একটা মার্ডার কেস, এক একজনের উপরে 5টা 20টা মার্ডার কেসের আসামি, এক একজন লন্ডনে থেকে। আপনারা, যে আমার স্যার ছিলেন ডক্টর মিসবাহ কামাল স্যার, উনি আমার স্যার, এবং উনি সেকুলার বাংলাদেশের একজন একজন উপদেষ্টা। ডক্টর মিসবাহ কামাল স্যার টার্কিতে ছিলেন 5 অগস্টে। উনি 1 তারিখ থেকে উনি টার্কিতে এসেছিলেন একটা সেমিনারে অংশগ্রহণ করতে। উনি যখন 7 তারিখে বাংলাদেশে ফিরে গেলেন, গিয়ে শুনলেন যে ওনার উপরে একটা এই এই হত্যা মামলার আহ, আসামি উনি। তো এই যে বিষয়টা, তারপর থেকে কিন্তু আমরা স্যারের কোনো খবর জানি না, স্যার কোথায় আছেন, কেমন আছেন, আমরা কিন্তু কেউ জানি না। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু সব সময়ে নির্যাতিত হয়ে এসছে, কম বেশি। স্পেশালি আমি বলবো যারা একটু
একটু লোয়ার মিডল ক্লাস, যাদের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ, তারা আরো খারাপ হয়েছে, তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে, তাদের নারীরা অনিরাপদ। আমি নিজে একটা সংগঠনের সাথে যুক্ত ছিলাম, আছি। আমি নিজে জেলায় জেলায় যে এই পরিস্থিতি দেখেছি। স্বাধীনতার পরে আমাদের আম, সংখ্যালঘু ছিল বোধহয় 21% বা 28%, 21%। সেখান থেকে কমতে 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 এখন বিলো 5-এর নিচেই চলে এসছে। মানে একটা জাতিগোষ্ঠী 7%, সেভেন সেভেন পার্সেন্ট পার্সেন্ট বলা আচ্ছা, হবে। 7%, অফিসিয়ালি বোধ হয় না, একটা জাতিগোষ্ঠী নাই হয়ে যাচ্ছে। এইভাবে তো আসলে এই জাতিগোষ্ঠীকে রক্ষা করা যাবে না। আপনি একজন মানবাধিকার কর্মী হিসেবে, আমি স্পেসিফিক্যালি ধর্মের কথা বলতে চাই না, কারণ আমি এটা বিলিভ করি না আর কি। আহ, তো আপনার কি মনে হয় একজন মানবাধিকার কর্মী হিসেবে এই যে একটা জাতিগোষ্ঠী বিলীন হয়ে যাচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখেন? আপনাকে এটা অ্যাড্রেস করেন যে আমরা এটা কিভাবে, এটাকে কি অবশ্যই এটা করতে পারি? এটা খুবই লজ্জাজনক, বা আপনি নিজেও বলেছেন এটা। এটা মানে ব্যর্থতা। এটা আমাদের স্বাধীনতার যে আমরা যারা বাংলাদেশের সচেতন আমরা যারা আছি, কিন্তু বাংলাদেশে কিন্তু মেজরিটি মানুষ এখনো এখনো ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী। এখনো বাংলাদেশে আপনি গ্রামে অঞ্চলে যখন যাবেন, আমার একটা স্কুল আছে পঞ্চগড়ে, সেখানে আমার একটা অটিস্টিক স্কুল আছে। সেই স্কুলে যে গেলে আপনি দেখবেন যে 100টা পরিবারের মধ্যে 5টা হিন্দু পরিবার আছে। সেই 5টা পরিবারকে সবাই মিলে দেখে রাখছে। বাংলাদেশের এখনো বাংলাদেশের এখনো মেজরিটি মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। এখনো তারা চায় যে আমরা সকলে মিলেমিশে একত্রিত হয়ে থাকি। যখন তাদের প্রতিবেশী কেউ বাড়ি ছেড়ে ইন্ডিয়াতে যায়, তখন তারা কান্না করে, তারা বলে যে তোমরা যেও না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বাংলাদেশের একটা শ্রেণী ওই কিছু লোক যারা যারা এই তৎপরতা, যে হিন্দু জমি দখল, এ, দখল থেকে শুরু করে যে একটা মেয়েকে ধর্ষণ করলে বা একটা মেয়েকে তুলে নিলে, এই যে জমির প্রতি লোভটা, একটা শ্রেণী এই কাজগুলোর সাথে অবশ্যই জড়িত। তখন কি হয়, যারা নিম্ন আহ, আম, আয়ের লোকেরা আছেন বাংলাদেশে, যারা দিন আনেন দিন খান, তারা কি ভয় পান তাদের মাঝে যখন দেখেন আপনিও একজন নারী, আমিও একজন নারী, আমাদের কাছে আমার দুটো মেয়ে আছে, আমরা কিন্তু কোনো কিছুর সাথে এই কম্প্রোমাইজ করব না। আমাদের যখন একটা ডিগনিটি, আমাদের যখন একটা ফিজিক্যাল ডিগনিটি, আমাকে কেউ গায়ে হাত দিবে না। আমরা যখন কোথাও হাঁটছি, আমরা কিন্তু খুব সাবধানে হাঁটছি যাতে কেউ ধাক্কা না লাগে বা কিছু। আমাদের ডিগনিটি, আমাদের একটা উইমেন ডিগনিটি বলে যে কথাটা, সেই ডিগনিটি। তো এখন একজন বাবা মায়ের দায়িত্ব হচ্ছে তার মেয়ের ডিগনিটিটা রক্ষা করা। তো সেই ডিগনিটিটা রক্ষা করার জন্য তার কি হয়, তখন তার জমির উপর থেকে তার সমস্ত মায়া চলে যায়, তার দেশের উপর থেকে তার সমস্ত মায়া চলে যায়। তখন তার মনে হয় যে আমার মেয়ের সম্মান রক্ষা করাটা, আমার মেয়ের ডিগনিটি রক্ষা করাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ। তো সেই জন্য ওনারা দেশ থেকে, বাংলাদেশ থেকে ওনারা রাতে হোক ভোরবেলা হোক যেখানে যেভাবে হোক দেশটা ছাড়তে বাধ্য হন। তো এটা একজন, দেখেন আমরা যারা বাঙালি আছি, আমরা হিন্দু মুসলিম বলে না, আমরা যারা বাঙালি আছি, এটা আমাদের সকলের জন্য ভীষণ রকম লজ্জাজনক ব্যাপার যে বাংলাদেশে বিষয়গুলা কেন বেড়ে উঠেছে কারণ কোথাও কোনো আইনের ইয়ে দেখি নাই আমরা। প্রয়োগ। যে আইনের আওতায় নিয়ে আসাটা, যে একজন দোষী তাকে আইনের আওতায় নিয়ে আসাটা, একটা জমি দখলকারী, যে ভূমি দখলকারী যে লোকেরা আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, একটা ধর্ষণ। আপনি শুনবেন কি না আমি জানি না, আমি কিন্তু মানে একটা ধর্ষণ, এই ধর্ষণের শিকার হয়ে এই লোকটাকে ফাঁসি দেওয়া হলো, এরকম কোনো নিউজ আপনি বাংলাদেশের পত্রিকাতেও দেখবেন না, বাংলাদেশের নিউজেও আপনি শুনবেন না। এই যে এই ধর্ষণের সংখ্যাটা, আপনি গত 8 মাসে যে ধর্ষণের সংখ্যাটা যে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু আপনি হাতে গোনা দুই একজন ধর্ষকের ফটো ছাড়া আপনি কিন্তু মিডিয়াতে কোনো ফটো দেখেন নাই, বা আমিও দেখি নাই। আমরা ভুলে যাচ্ছি যখন আমাদের, ধরেন আমাদের অনিতা রেপ হয়েছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাদের অনিতা গতকালকে রেপ হয়েছে, আমরা অনিতাকে নিয়ে আজকে একটা ডেমনস্ট্রেশন করলাম, প্রতিবাদ করলাম, শেষ হয়ে গেল। আগামীকালকে হচ্ছে যে আরেকটা শিলা নামের একটা মেয়ে রেপ হচ্ছে। তো কিন্তু আমরা অনিতাকে ভুলে যাচ্ছি, আমরা শিলার শিলার ধর্ষণকারী বা শিলার ধর্ষণকারীকে আইনের আওতায় জন্য আমরা, এই যে এই যে আমরা
আমরা ভুলে যাওয়া, তারপরে পরের দিন হচ্ছে যে আনোয়ারা নামে আরেকটা মেয়ে রেপ হচ্ছে, এবং পরবর্তীতে আরেকটা মেয়ে দেখা যাচ্ছে যে কিনা বোরখা পরে, যে কিনা হিজাব পরে, তাকেও ধর্ষণের শিকার হতে হয়েছে। এই যে ঘটনাগুলো আমরা প্রত্যেকটা ঘটনার যে এই যে শিলা, প্রথমে যে মেয়েটা অনিতার যে মেয়েটার ধর্ষণ হয়েছিল, আমরা এই এই বিচারটার সাথে আমরা কিন্তু শক্তভাবে থাকিনি, কারণ এই ঘটনাগুলো এত ঘটছে, আমরা কন্টিনিউয়াসলি আমরা ঘটনার সাথে আমাদেরও মুভমেন্টটা চলে যাচ্ছে অন্যত্র। আজকে দেখেন গত 8 মাসে যে বাংলাদেশের যে নৈরাজ্য, বাংলাদেশের যে মানে প্রতিনিয়ত প্রত্যেক দিন আপনি রেপের ঘটনাগুলো শুনবেন। গতকালকেও হয়েছে, মা মেয়ে দুজন ধর্ষণ হয়েছেন, তারপরে একটা মেয়েকে বাঁচাতে গিয়ে তার বাবাকে খুন করা হয়েছে, তার বাবা কাকাকে মেরে ফেলা হয়েছে। এই যে ঘটনাগুলো, আপনি কোন ঘটনা রেখে কোন ঘটনাকে নিয়ে আপনি কথা বলবেন? যার কারণে এই ঘটনাগুলোর কোনো বিচার কেউ পাচ্ছেন না, এবং যারা এই ঘটনার সাথে জড়িত, বা যাদের দূষররা এই ঘটনার সাথে জড়িত, তারা প্রশ্রয় পাচ্ছে এবং করার সুযোগ পাচ্ছে, সাহস পাচ্ছে। তো যেটা হয়েছিল আমাদের যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন একটা বিষয় বিষয় ছিল যে তখন এই যে আমরা একটা কথা বলার জায়গা ছিল, যে আমরা এই জায়গাতে গিয়ে বলতাম যে এটা হয়েছে, আমরা আঙ্গুল তুলতে পারতাম যে কেন আপনাদের আওয়ামী লীগের সময় এই ঘটনাগুলো ঘটে। আপনারা শুনেছেন যে পূজা নামের একটা 4 বছরের একটা শিশুর জন্য আমরা ফাইট করেছিলাম, এবং সেই মেয়েটির চিকিৎসার জন্য আমাদের যে এই শাকিল ভাই ছিলেন, আপনারা মনে রাখছেন কিনা, শাকিল ভাই আমাদের যা প্রধানমন্ত্রীর যে প্রেস সচিবের মাহবুবুল্লাহ ছিলেন। সাকিব। হুম। হ্যাঁ, শাকিল ভাই কিন্তু অত্যন্ত একটা জায়গা ছিল, উনি ছিলেন আমার কাছে একটা ইনস্টিটিউটের মতো। কোনো কিছুর কোনো সমস্যা হলে আমি শাকিল ভাইকে যখন একটা মেসেজ দিতাম, তখন শাকিল ভাই সেটা রিপ্লাই করতেন এবং বলতেন আমি দেখছি, আপনার কি হেল্প লাগবে আমি ওখানে এসপি কে বলে দিচ্ছি, আমি ওখানে এটা বলে দিচ্ছি, আপনার কিছু লাগলে বলবেন। তো যখন পূজার ঘটনাটা যখন ঘটলো, উনি তখন পূজার দায়িত্বটা নিলেন, উনি জেনেই পূজার দায়িত্বটা নিলেন, এবং হসপিটালের ভিতরে একটা কক্ষে, যেহেতু ওনারা সনাতনী ছিলেন, ওনারা হসপিটালের রান্না খেতেন না পূজার মা বাবারা, তো সেই ক্ষেত্রে উনি একটা রুম করে ওখানে আলাদাভাবে রান্নাঘর করে নতুন বাসনপত্র এনে ওই তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তো এবং পূজার যে ধর্ষক, সেই ধর্ষকেরও কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, গত 8 মাসের এই এই যে এই ইউনূস সরকার আসার পরে অনেক সন্ত্রাসীরা, আপনারা জানেন হিজবুত তাহরির থেকে শুরু জঙ্গিরা। করে আনসার আহমেদুল্লাহ টিমের অনেক সন্ত্রাসীরা জেলমুক্ত হয়েছেন। সেই সাথে পূজার যে ধর্ষক, সেই ধর্ষকও জেল থেকে মুক্ত হয়েছেন। আমরা যে কোন দিকে যাচ্ছি আমি জানি না। আমি যখন আমার মামাদের সাথে কথা বলি, আমি জিজ্ঞেস করি যে 1971-এ কি এরকম ছিল, বা নাকি এখন আমরা বেশি খারাপ, কোনটা, আমরা কোন সময় বেশি খারাপ? তো উনার উত্তর হচ্ছে যুদ্ধকালীন সময়ে আমরা খারাপ ছিলাম, যুদ্ধের আগে কিন্তু আমরা এরকম খারাপ ছিলাম না, এখন খারাপ। এগুলা, এই যে আপনারা অনুষ্ঠান করছেন, আমার কথা যদি কেউ শুনে থাকেন, এখন আসলে আমাদের সকলকে ইউনাইটেড হতে হবে, সকলের কথা বলতে হবে, সকলের আওয়াজ তুলতে হবে, দিদি, বিশ্বের দরবারে আমাদের এই ঘটনাগুলো তুলে ধরতে হবে, তুলে ধরতে কারণ হবে। দিদি, আমি অনুষ্ঠানের একদম শেষের দিকে এসেছি। আপনি যেটা আহ্বানটা সবাইকে করছিলেন, সেই প্রসঙ্গে একটা প্রশ্ন করব, তারপরে আপনি বলেন। হুম, আপনাকে আমরা যে কয়জন পৃথিবীতে রাইট দিস মোমেন্ট আমরা দেখছি যে এখান থেকে ওখানে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ছুটে বেড়াচ্ছেন মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য, আপনি তাদের মধ্যে দেখতে একজন। পাচ্ছি। এই যে সম্প্রতি গত কালকে বা পরশুদিন আপনারা জেনেভাতে একটা কিন্তু কনফারেন্স করলেন। এর আগে আপনি ভারতে যে, আপনি কিন্তু, আমি আপনাকে ফলো করি বিকজ আপনি এমন একটা নোবেল বিষয় নিয়ে কাজ করছেন, সেজন্য আমি আপনাকে ফলো করি। আপনি থ্যাংক ভারতে ইউ। গিয়ে কিন্তু আপনি গেলেন, সুশান্ত দা গেল, আপনার একটা প্রোগ্রাম করলেন। আপনি কিন্তু করছেন বিভিন্ন দেশে দেশে। আহ, এই যে আপনারা প্রোগ্রামগুলো করছেন, এই যে আপনারা অ্যাওয়ার করছেন, যে মানবাধিকার ভীষণভাবে লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে, সিগনিফিকেন্ট কোনো পরিবর্তন বা কোনো আমাদের দিকের কোনো পজিটিভ কিছু কি আপনার কাছে তথ্য পাবো, যেটাতে আপনার মনে হবে যে হ্যাঁ দিদি, এই পজিটিভ বিষয়টা আমরা তুলে আনতে পারছি? দিদি। আপা, থ্যাংক ইউ। সবচেয়ে পজিটিভ, 1 নম্বর পজিটিভ হচ্ছে এই যে আপনার সাথে আমার পরিচয়টা হয়েছে, এই যে আপনি আমাকে ইন্টারভিউ করছেন, এটা হচ্ছে পজিটিভ। এই যে দেখেন এখানে আমার এই অগস্ট থেকে অগস্ট থেকে এখন হচ্ছে আমরা এপ্রিলে এসেছি।
বাংলাদেশের বাইরে কোনটা এমন কোনো জায়গা নেই যেখানে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে কথা ওঠেনি। আপনি টুইটারে হুম। যান, আপনি ইউটিউবে যান, হ্যাঁ। প্রত্যেকটা মানুষ সচেতন মানুষ। এবং আমি বাঙালি বলছি না, আপনি ব্রিটিশ পার্লামেন্টে দেখেন, ব্রিটিশ পার্লামেন্টে একের পর এক, ব্রিটিশ পার্লামেন্ট, নিউ ইয়র্ক সেনেটে কথা হচ্ছে, অস্ট্রেলিয়াতে নিউ কথা ইয়র্ক হয়েছে, টাইমসেও তো অস্ট্রেলিয়ান কিছুদিন আগে পার্লামেন্টে, আসলো। প্রত্যেকটা জায়গায় এখন এই যে আমরা আসলেই আমরা পজিটিভ দিকে এগোচ্ছি। কারণ হলো, আমি আপনাকে বলি কারণটা। আমি একটা আপনি যখন এই এই পয়লা বৈশাখের যখন পয়লা বৈশাখটা করা হবে না বলে কিন্তু একটা আসলো যে মঙ্গল শোভাযাত্রা কিছু হবে না বাংলাদেশে। নাম হবে, পরবর্তীতে যে কোনো নাম দেখালো যে হবে আর এটা কি। আন্দোলন, আমরা কথা বলছি যে যখন যখন আমাদের তুলসী গাবার্ড স্টেটমেন্ট দিলেন যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে, তখনই কিন্তু ওনারা আবার মঙ্গল শব্দটাকে নিয়ে আসলেন এবং মঙ্গল শোভাযাত্রা হবে। এবং আমার কাছে মনে হয় আপনারা দেখেছেন যে ঈদ মেলা নামে একটা একটা অনুষ্ঠান হয়েছে বা একটা র্যালি হয়েছে বাংলাদেশে। আমি সেটাকেও একটা পজিটিভলি দেখি, কারণ এটাকে দেখানো হচ্ছে যে আমরা যে মুসলিমরা আমরা একটু প্রগতিশীল। এবং যদিও ওনারা মধ্যপ্রাচ্যের একটা কালচারকে নিয়ে আসার চেষ্টা করেছেন বাংলাদেশে, কিন্তু আমি এটাকে পজিটিভলি দেখি যে আসলে যে নারী সবাইকে নিয়ে যদি ওনারা আসলে যদি এইরকম র্যালি করে একটা আনন্দ ফুর্তির মাধ্যমে ঈদ উদযাপন করতে পারেন সকালকে নিয়ে, এগুলো একটা পজিটিভ বিষয়। এবং আপনি যখন দেখবেন যে ডক্টর ইউনূস যখন মোদির সাথে দেখা করেছেন রিসেন্টলি, এবং এর আগে কিন্তু আমরা মোদির কাছ থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে বা মাইনরিটি নির্যাতন হচ্ছে এরকম কোনো স্টেটমেন্ট আমরা আগে শুনিনি। কিন্তু এই যে মোদির সাথে দেখা, ইউনূসের সাথে দেখা হওয়ার পরে মোদি কিন্তু এই বাংলাদেশের মাইনরিটি নিয়ে কথা তুলেছেন। সো আমি আসলে আমি নিজে একজন পজিটিভ মানুষ, এবং আমি আসলে যেখানে যার সাথে কথা বলছি আমি কিন্তু সব দিক দিয়ে একটা পজিটিভ ভাইবস পাচ্ছি। যেটা আমাদের করতে হবে, যেটা আমাদের আহ, করা উচিত। এবং আমার মনে হচ্ছে এটা অলরেডি শুরু হয়েছে, তারপরেও আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে সকলকে বলবো, যেটা হচ্ছে আমাদের আরেকটু করে আমাদের একটু ইউনাইটেড হতে হবে। যে যেখানে আছেন, আমরা আলাদা আলাদা ভাবে সকলেই আমরা প্রতিবাদ করছি, আমরা চেষ্টা করছি সবাই সবার মতো করে, কিন্তু আমাদের লক্ষ্যটা, আমাদের যে চেষ্টাটা, যদি আমরা একটু একত্রিত করে আমরা যদি এই সবাইকে এই সবার সাথে সবাই একটু আলোচনার মাধ্যমে যে আমরা এই দেশ থেকে এটাকে কিভাবে একটু সামনে এগিয়ে নিতে পারি। যেমন ধরেন আপনি আমাকে ইন্টারভিউটা করেছেন, আমার আমার কাজটা কি হবে, সেই ইন্টারভিউটা সবার কাছে পৌঁছায় দেওয়া, এবং আপনার এই যে দৃষ্টিকোণ 71, সেটা যেন সবাই জেনে যায়, এই যে জানাটা। এবং আপনারও সেই একই চেষ্টা ছিল যে আমি আমার কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা কিন্তু একটা বড় চেষ্টা, এবং আমাদের এই চেষ্টাটা যেন আমরা অব্যাহতি রাখি, আমরা যেন আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি। এবং সকলের সাথে সকলের যে কানেকশন, ওয়ার্ল্ড ওয়াইড যে কানেকশন, সেই কানেক্টিভিটিটা বেড়েছে, অনেক বেড়েছে। এবং আমরা এইভাবেই, যেরকম জামাত একত্রিত হয়েছিল এই গত 15 বছর বা 16 বছরে বা 54 বছরে, যারা পাকিস্তানপন্থীরা বাংলাদেশকে যে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেছিল, তারা সফল হয়েছে। আমি বলবো যে ছোটখাটো হলেও সফল হয়েছে। যদিও সফলতাটার বা ওনার সময়টা হয়তো পারে খুবই সংক্ষিপ্ত, আমার কাছে খুবই সংক্ষিপ্তই মনে হচ্ছে। এবং আমরা আমরা বিজয়ের দিকে এগুচ্ছি আমরা অবশ্যই। এবং আগামী 5ই মে আপনার চ্যানেলের মাধ্যমে আমি সকলকে জানাই এবং সকলের সহযোগিতা কামনা করছি। সেটা হলো আগামী 5ই মে, সেটা হচ্ছে প্রীতিলতা দিবস। এবং সেই প্রীতিলতা দিবসে আমরা শুধু নারীদের সম্মানে এবং স্টপ ভায়োলেন্স এগেনস্ট উইমেন এন্ড গার্লস, সেই দাবিতে আমরা বাংলাদেশের বাইরে এবং বাংলাদেশের বাইরে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সকল দেশে আমরা বাংলাদেশ হাই কমিশনে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করব এবং সেখানে একটা মেমোরেন্ডাম জমা দিব। আর সেটার থিমটা হচ্ছে শুধুই নারীদের উপরে, স্টপ ভায়োলেন্স এগেনস্ট উইমেন এন্ড গার্লস। এখন আমার বক্তব্য যদি কেউ শুনে থাকেন, আপা আপনি আমাকে একটু হেল্প করবেন, যদি যে কোনো দেশের কেউ যদি এটাকে লিড দিতে চান, প্লিজ একটু আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমরা যত বেশি হাই কমিশনে আমরা বিক্ষোভ করতে পারবো ততই আমাদের জন্য ভালো হবে। আমরা আমরা যত ধরনের লিখা বা যে মেমোরেন্ডাম যেটা, সেটা আমি দিব আমাদের কাছে। আমরা লিখিত যা কিছু রিসোর্সেস দরকার যে কোনো দেশে, সেটা আমরা পাঠিয়ে দিব, শুধু আপনাদের প্রিন্ট আউট করতে হবে।
তো আপনারা এটা আমাদের সাথে সকলে থাকেন। আমরা ওই 5 মে আমরা 20টার বেশি দেশ, পারলে আমরা 50টা দেশ, যে কোনো আমরা যত বেশি দেশের রাষ্ট্র আমরা বাংলাদেশের হাই কমিশন বিক্ষোভের প্রীতিলতা দিবস বিক্ষোভ করব। থ্যাংক ইউ আপা আমাকে যুক্ত করার জন্য। থ্যাংক আম, ইউ, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ দিদি। আপনার সাথে কথা বলে ভালো ভালো লাগলো। আশা করছি ভবিষ্যতে যখন আমরা আবারও কথা বলবো পরিস্থিতিটা আমাদের অনুকূলে হবে। সবশেষে শুধু আপনার অবশ্যই। সাথে এতটুকুন সংযোজন করতে চাই, আপনি বললেন যে এখন এবছর খুব ঈদ র্যালি হলো, ঈদ মালা হলো, বা এটা পজিটিভলি দেখছেন, হয়তো পজিটিভ হবে। আমি পজিটিভলি দেখব আমাদের বাংলাদেশের, আমাদের বাঙালি সংস্কৃতির ধর্মীয় উৎসব অনেক আছে, জাতীয় উৎসব, জাতীয় দিবস অনেক আছে। পহেলা বৈশাখ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি জাতি, বাংলাদেশের প্রতিটা মানুষ উদযাপন করি। সুতরাং এই দিনটা আমরা যেই ঐতিহ্য, যেই শোভাযাত্রা যেভাবে আমরা উদযাপন করি, এই সরকার কিভাবে করছে, আমরা সবাই তাকিয়ে আছি সেদিকে। কারণ এটাই কিন্তু আমাদের একমাত্র, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই সকলে মিলে উদযাপন করি। আমাদের এটা খুবই একটা ঐতিহ্যবাহী কালচার। ইউনেস্কো পর্যন্ত এক্ষেত্রে স্বীকৃতি দিয়েছে। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আমাদের নিশ্চয়ই পরিত্রাণ মিলবে, এবং আমাদের ইউনিটি আমাদেরকে সমস্ত কিছু, আমাদেরকে এই বাধা বিপত্তি থেকে আমরা উত্তরণ পাবো আশা করছি। তো ভালো থাকবেন, আপনার সাথে আবারও কথা হবে। আপনার থ্যাংক ইউ। শুভকামনা। আপনার জয়যাত্রা অব্যাহত থাকুক। আপনি মানুষের কল্যাণে এভাবেই কাজ করতে থাকুন। কৃতজ্ঞতা জানাই দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে। শুধু দর্শক শ্রোতা, আশা করি পুষ্পিতাদির কথা আপনাদের ভালো লেগেছে। আম, আমাদের সবাই আমরা আমাদের প্রতিবেশীর দিকে খেয়াল রাখি। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে থাকি। আপনারা ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।